আভ্যন্তরীণ কিংবা সীমান্তগত যে প্রতিবেশীর সাথে সমস্যা, সেটাই আমরা পৃথিবীর কোনো তৃতীয় পক্ষকে ঢুকতে দেব না। এই যে আমাদের পররাষ্ট্রনীতির ভেতরে আবার ঢুকলো চীন, কোন সময়? যখন আমরা একটা পররাষ্ট্রনীতিতে এত দূর এগিয়ে গিয়েও হঠাৎ করে আমাদের ব্যাকফায়ার করতে হলো। ভারত বলেছে আমরা সংঘর্ষ বিরোধী চাইছি, ভারত এটাও বলেনি এখনো পর্যন্ত আঙ্কেল ট্রাম্প তাদের মধ্যস্থতাটা মিথ্যে, তিনি মিথ্যে ক্লেম করছেন। সেখানে ভারতকে যারা অনুকূল দেখানো শুরু করেছিল, সেই জায়গায় হঠাৎ এই উত্তেজনা সাময়িকভাবে ভারতের বাজারের যে অস্থিরতা তৈরি করেছে, তাতে এরা পিছপা হলো। হয়তো চায়নায় থেকে যাবে বা ইউরোপের কোনো দেশে উঠে যাবে, এটা যেমন একটা দিক। ভারত আমেরিকাকে বন্ধু ভাবে, কোনোভাবেই কর্তা ভাবে না যে তার অর্ডারটা সে মানতে বাধ্য। পাকিস্তান এই পূর্ণাঙ্গ গঠনতন্ত্রে জঙ্গিবাদকে কোনোদিন বন্ধ করবে না, যতদিন না ওদের দেশকে আবার টুকরো টুকরো করে ওদেরকে ক্ষমতা শূন্য করে দেওয়া যায়। যে ইয়েস, নাও ইট ইজ দ্য পিক টাইম, কাশ্মীরে তৃতীয় পক্ষ আসতে পারে। কাল চীন আসবে। গ্র্যাজুয়ালি চীনের এবং আমেরিকার অস্ত্র ব্যবসায় কিন্তু সাংঘাতিক রকমে আন্তর্জাতিক মঞ্চে ভাটা তৈরি হলো। ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ চলছিল, সেই সংঘর্ষের বিরতিতে রয়েছে। তবে সংঘর্ষ বিরতির পর থেকে যে প্রশ্ন হয়তো প্রত্যেকের মনে হচ্ছে যে পরবর্তী ঠিক অবস্থান কি রয়েছে। পরবর্তী বলতে গেলে একদম রাষ্ট্রপুঞ্জের কাছে বা হিসাব মতন ইন্টারন্যাশনালি ভারতের অবস্থান ঠিক কোথায় যে দাঁড়াচ্ছে। আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সবার প্রথম বলেছিলেন যে সংঘর্ষ বিরতি হবে, দুই দেশের মধ্যে তিনি কথা বলেছেন। কিন্তু অন্য একটি দেশের মধ্যস্থতা, সেটা তো সিমলা চুক্তিরও অবমাননা, যেটা সিমলা চুক্তিটা এর আগে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে করা হয়েছিল। কি বলবে? না, প্রথম কথা কিন্তু সিমলা চুক্তিরও আগে ভারত স্বাধীনতার পরে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা জনক হিসেবে আত্মপ্রকাশ করেছিল। প্রয়াত জওহরলাল নেহরু, দেশের প্রথম প্রধানমন্ত্রী, জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালায়েন্স মুভমেন্ট, যে আমরা কোনো শক্তিধর রাষ্ট্রের পলিসির সপক্ষে বিপক্ষে নই, আমরা আমাদের একটা তৃতীয় অবস্থান নেব, যে অবস্থানটা হবে মৌলিক এবং স্বতন্ত্র। এটা একদম বাস্তব সত্য। সোভিয়েত ভেঙে যাওয়ার পরে পৃথিবীর ব্যালেন্স যেটা ক্ষমতার, সেটা এক পোলারাইজড হয়ে গেছে, ওয়ান পোল্ড। আমেরিকার দিকে এক প্রকার ঝুঁকে গেছে, চীন কিছু কিছু করে উঠছে, তাতেও ভারতের খুব একটা লাভ হয়নি। কারণ প্রকৃতিগতভাবে পাকিস্তানের যেমন প্রিয় বন্ধু আমেরিকা এখনও, ঠিক একইভাবে মানে ইভেন ব্যবসায়িক কারণেই বন্ধুত্বটা, চীন তো বরাবরই পাকিস্তানপন্থী। ফলে ভারত কিন্তু তার অবস্থান ঠিক পরিষ্কার করেছে যে আমাদের যে কোনো আভ্যন্তরীণ কিংবা সীমান্তগত যে প্রতিবেশীর সাথে সমস্যা, সেটাই আমরা পৃথিবীর কোনো তৃতীয় পক্ষকে ঢুকতে দেব না। এই যে অবস্থানটার কারণে ৭১ যখন ইন্দিরা গান্ধী দুর্বল একটা অর্থনীতির ভারতবর্ষকে নিয়েও তারা রাশিয়ার পরোক্ষ প্রত্যক্ষ মদত উনি নেননি, ভারতের সীমিত সৈন্যের ক্ষমতা বলে পাকিস্তানের নির্মম আইয়ুব বাহিনীকে পিছপা হতে বাধ্য করে নতুন দেশ, পাকিস্তানকে ভেঙে নতুন দেশ বাংলাদেশ তৈরি করেছিল ভাষার ভিত্তিতে, একই ধর্ম ভাষার ভিত্তিতে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা এমন রাজনৈতিক গঠনতন্ত্র তৈরি করেছিল, যেখানে শুধু একটা বড় জেনোসাইডের হাত থেকে রক্ষা পায়নি একটা মাস, বরং ভারতের চিরশত্রু পাকিস্তানের কিন্তু তার একটা অঙ্গচ্ছেদের মধ্যে তারা কিন্তু দুর্বল হতে পেরেছিল, দুর্বল করা হয়েছিল। সেই জায়গায় সেই সময় তো বহু চেষ্টা হয়েছে। আপনারা জানেন তৎকালীন রিচার্ড নিক্সন পরিষ্কার ধমক, যুদ্ধ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে, ধমক যে আপনি যুদ্ধ থামান, আমেরিকা সেখানে মধ্যস্থতা করতে চায়। কি বলেছিল ইন্দিরা গান্ধী আমরা সবাই জানি। তিনি বলেছিলেন ভারত আমেরিকাকে বন্ধু ভাবে, কোনোভাবেই কর্তা ভাবে না যে তার অর্ডারটা সে মানতে বাধ্য। বন্ধু এবং কর্তার মধ্যে তফাৎ আছে, প্রভুর মধ্যে তফাৎ আছে। আজকে আমি পরিষ্কার আপনাকে বলছি যে ভারত তার অবস্থানে, তার পররাষ্ট্রনীতি, বিদেশ নীতিতে স্বতন্ত্রতা বজায় রেখে আজকের এই নবদিগন্তের ভারত এসেছে, যাকে বলা হয় 5 ট্রিলিয়ন ইকোনমির টার্গেট পূর্ণ একটি দেশ, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগোচ্ছে এবং ডিফেন্সে আজকে চতুর্থ সর্ববৃহৎ ফোর্স আমরা।
এবারের এই প্রত্যাঘাত প্রতিদান প্রত্যুত্তরে আমরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলাম যে চাইনিজ ডিফেন্স সিস্টেম যেটা এত গর্বের অহংকারের ওরা বলে সেটা ঠুনকো। আমরা দেখিয়ে দিয়েছিলাম আমেরিকার F-16 ঠুনকো। পেরেছি তো, 4 দিনের মাত্র প্রত্যাঘাত। তারপরে আমার কি হলো, কি এমন হলো যে আমেরিকার প্রেসিডেন্ট আঙ্কেল ট্রাম্প হঠাৎ করে তার পার্সোনাল এক্স হ্যান্ডেলে তিনি জানালেন সংঘর্ষ বিরোধী উভয় পক্ষ রাজি হয়েছে। তারপরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে, বিদেশ মন্ত্রক থেকে প্রেস কনফারেন্স। আমি বলছি যে ভারত যদি ধরুন যুদ্ধ শুরুই হয় তো থামার জন্য নাকি, সব যুদ্ধ তো আর আখিরে সমাধান নয়। যুদ্ধ যেমন কখনো কখনো দরকার শান্তি প্রতিষ্ঠা করতে, কিন্তু যুদ্ধ কোনোদিনও চিরস্থায়ী হয় না, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশও কিন্তু আর্থিক দিক থেকে নিঃস্ব হয়ে যায়। সোভিয়েত তার বড় প্রমাণ। কিন্তু প্রশ্নটা যেখানে দাঁড়িয়ে যে যুদ্ধ বা প্রত্যাঘাত প্রতিদান প্রত্যুত্তর যাই আমরা নাম দিই না কেন, এটা যখন শুরুই হয়েছিল মাল্টি ডেমোক্রেটিক পলিটিক্যাল স্ট্রাকচার, গণতন্ত্রের সর্বোচ্চ গণতন্ত্র, সর্ববৃহৎ গণতন্ত্র ভারতে বিরোধীদের সাথে একটা নিগোসিয়েশনের মাধ্যমে আবার বলছি নিগোসিয়েশনের মাধ্যমে, সেই নিগোসিয়েশনের মাধ্যমে যখন এই প্রত্যাঘাতে ভারত এগোলো, তাহলে কি এমন হলো যে আপনি বিরোধীদের উভয় পক্ষকে না ডেকে একা একা নিঃশব্দে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমরা সংঘর্ষ বিরতিতে যাচ্ছি? ভারত তো ডিনাই করেনি আমরা সংঘর্ষ বিরোধী প্রস্তাবনায় ভেবে দেখব। ভারত বলেছে আমরা সংঘর্ষ বিরোধী চাইছি। ভারত এটাও বলেনি এখনো পর্যন্ত আঙ্কেল ট্রাম্প তাদের মধ্যস্থতাটা মিথ্যে, তিনি মিথ্যে ক্লেম করছেন। তারপরে এখনো পর্যন্ত আপনার সাথে ইন্টারভিউ দেওয়ার প্রাক্কাল অবধি ট্রাম্প কিন্তু তিনটে ভয়ানক পত্রবোমা অফিসিয়ালি পৃথিবীর মানুষকে জানিয়েছে। তাতে প্রথমটা কি ছিল, মধ্যস্থতা করতে রাজি হয়েছে তার নেতৃত্বে। দ্বিতীয়, না করলে ব্যবসা, উভয় দেশের ব্যবসা বন্ধ হয়ে যেত, সরাসরি ধমক। তৃতীয় কি কাল বলেছে, আমাদের এই দুটো দেশের মধ্যে মধ্যস্থতার অঙ্কটা আমি আন্তরিকভাবে চেয়েছিলাম, আন্তরিকভাবে করেছি উভয় পক্ষের কনসার্ন নিয়ে। খেয়াল করুন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণেও কিন্তু সরাসরি এটার বিরোধিতা করা হয়নি। তার মানে কি ট্রাম্পকে আমরা এনেছি মধ্যস্থতা করতে? যদি এনে থাকি তাহলে জেনে রাখুন আজকে ভারতের বিদেশ নীতির যে জায়গাটা তৈরি হলো, সেই জায়গাতে আমাদের এত বড় সাফল্যের পরেও কিন্তু আমরা আমাদের জরাগ্রস্ততার জন্য ভবিষ্যতে ভুগব। কারণ পাকিস্তান এই পূর্ণাঙ্গ গঠনতন্ত্রে জঙ্গিবাদকে কোনোদিন বন্ধ করবে না, যতদিন না ওদের দেশকে আবার টুকরো টুকরো করে ওদেরকে ক্ষমতা শূন্য করে দেওয়া যায়, কোনোদিন বন্ধ করবে না ওরা। কারণ জঙ্গিবাদ ওদের অর্থনীতির মূল ভিত্তি। কারণ জঙ্গিবাদ হলেই ওদের জঙ্গি আইএসআই সেনার একটা ত্রিভুজের সম্পর্ক থাকে, যেই ত্রিভুজে জনগণকে ওরা খেতে দেয় না, তাও ওই টাকা দিয়ে ডেভেলপমেন্ট করে না, ওই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনে। কারণ অস্ত্র কিনতে পারলেই ওদের সেনাপ্রধানদের ভাড়ার পুণ্য হয় কাটমানিতে, এবং ওদের সেনাপ্রধানরা ব্রিটেন, লন্ডন, আমেরিকায় কলোনি করতে পারে। ওদের এই টাকাটা দরকার। ওদের জঙ্গিবাদ আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চের থেকে ফান্ডেড হয়, যাদেরকে আমরা বলি যে টেরর, যে স্টেটগুলো ডিপ স্টেট, তাদের টাকা দেয়। আজকে আইএমএফ টাকাটা দিল, আমরা প্রত্যেকে জানি আইএমএফে ভারতের অবস্থানের চাইতে অনেক বেশি শক্তিশালী ভারতের ঘোষিত বন্ধু ট্রাম্পের, চীনের। তারা কি ন্যূনতম একটা প্রতিবাদ করেছে? আপনার সাথে এই মুহূর্তে কথা বলেছিলাম, এই মুহূর্তে 100 বিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় কিস্তির টাকাটাও অতি সক্রিয়ভাবে আইএমএফ দিক বিদিক জ্ঞানহীনভাবে পাকিস্তানকে পৌঁছে দিল। জাস্ট একটু আগের খবর। অর্থাৎ যে পাকিস্তান টেরর ফ্যাক্টরি, যে পাকিস্তান সারা পৃথিবীতে জঙ্গিদেরকে সাপ্লাই করে, ভারত তার 8 দশক ধরে ভুক্তভোগী। আন্তর্জাতিক মঞ্চের দাদারা
আমেরিকা 16.5% যার ভেটো ক্ষমতা, ম্যাক্সিমামটা তারা জানতেন না, তারা নিঃশব্দে দিলেন। তারা কি জানেন নাই টাকা দিয়ে পাকিস্তান আবার মারণাস্ত্র তৈরি কিনবে, ভারতে পাহেলগামের মতন টুকরো টুকরো বড় বড় পাহেলগামের হামলা করবে? আমি আপনাকে বলছি, প্রত্যাঘাত ভারত বন্ধ করেছে। আমরাও যুদ্ধ নয় শান্তি চাই, ভারত তো শান্তির প্রতীক। কিন্তু এর ফলে যেটা হবে, এই IMF-এর টাকা যাদেরকে দেওয়াই হলো একটা অস্ত্র উদ্দেশ্য নিয়ে, যাতে অস্ত্রর ব্যাপারীরা আরও বেশি পরিমাণ অস্ত্র কিনতে পারে, স্পেসিফিক অস্ত্র কিনতে পারে। আমি একদম কোটেট করলাম। এই অস্ত্র সম্ভার হলেই কিছুদিন রেস্ট করার পরেই পাকিস্তান আবার প্রক্সি ওয়্যার করবে, ভারতে জঙ্গি হামলা করবে, এবং সেদিন ভারত প্রতিহত করতে যাওয়ার মতন আজকে যে সংগঠিত একটা আবেগ, সেটা হয়তো জোগাড় করে উঠতে পারবে না, পারলেও হয়তো আবার বেগ পেতে হবে। তাহলে কোথাও কি ভারতের এই মুহূর্তে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা ভারতের এই অভ্যন্তরীণ বিষয় বা আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত বিষয়ে অন্য দেশের যে ইতিমধ্যে অবস্থান রয়েছে, সেখানে যে তারা ভূমিকা পালন করেছে, সেক্ষেত্রে কি কোথাও বিশ্বের মানচিত্রে ভারতের মান কমলো, বা বিশেষ করে ভারতবাসীর কাছে? একদম, আমি কিন্তু পরিষ্কার বলছি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের একটা সমীহের জায়গা ছিল। আমরা দরিদ্র হতে পারতাম, আমরা দুর্বল ছিলাম, সত্যি তো। আমাদের তো এত ডিফেন্স সিস্টেমটা আজ থেকে এক দশক আগেও ছিল না। আমরা চীনের সাথে একাধিক সংঘর্ষ করেছি, পাকিস্তানের সাথে সংঘর্ষ করেছি, জিতেছি, কিন্তু আমরা কোনোদিন কাশ্মীর প্রসঙ্গটাকে থার্ড পার্টি ইন্টারভেনশনে আনিনি। আমরা সেটাকে ট্রাইপার্টাইট রিলেশনের মাধ্যমে রেখেছিলাম। আজকে তো আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেল তৃতীয় পক্ষের নাক গলানো। কাল যদি এই প্রশ্নটাই ওঠে জোরালোভাবে যে এই যুদ্ধবিরতিটা কাশ্মীরের গণহত্যার উপরেই তো দাঁড়িয়েছিল, আজকে প্রত্যাঘাতটা ঘুরপথে যদি এই কাশ্মীরের ইস্যুটাকেই পাকিস্তান রীতিমতো বলা শুরু করে দিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে তুলতে সমর্থ হয়, এবং সেটা যদি আন্তর্জাতিক মহল ভারতের কূটনৈতিক ব্যর্থতা বলুন, ভারতের হাজার চেষ্টার পরেও ব্যর্থতা বলুন, যদি তৃতীয় পক্ষকে ঢুকতে দেওয়ার রাস্তাটাকে প্রশস্ত করে, আজকে যেভাবে সংঘর্ষ বিরোধীটা করে দেওয়া হয়নি ইতিমধ্যে, একদম, না হলে তিনটে পত্র বোমা ট্রাম্প সাহেব দিলেন, তিনটে পত্র বোমা। জাতীয় আন্তর্জাতিক মিডিয়াগুলো ভালোভাবে পড়ে দেখুন। আজকে কাশ্মীর এই ইস্যুটা নেক্সট টু নেক্সট এমন জায়গায় আসতে চলেছে বলে আমার মনে হয় যে এইবার এই সীমান্তবর্তী এই দুটো দেশের এই পাক অকুপাইড কাশ্মীর আর ভারতের যে পাটটা, এটা নিয়ে একটা আলোচনার গোলটেবিলে বিশ্বমঞ্চের তথাকথিত স্বঘোষিত দাদারা কিন্তু তুলতে চাইবে। কারণ আপনি খেয়াল করুন, আজকে যখন এই আলোচনাটা আপনি করছেন, তখন আরেকটা আন্তর্জাতিক ইস্যু ভারতের বিপক্ষে চলে গেল। আপাতত অরুণাচল প্রদেশের 27টা অঞ্চলকে চীন, 27টা অঞ্চলের নাম চীন ডিক্লেয়ার করলো। এই যে আমাদের পররাষ্ট্রনীতির ভেতরে আবার ঢুকলো চীন। কোন সময়? যখন আমরা একটা পররাষ্ট্রনীতিতে এত দূর এগিয়ে গিয়েও হঠাৎ করে আমাদের ব্যাকফায়ার করতে হলো। পাকিস্তানে ব্যাকফায়ার করাটা স্বাভাবিক ছিল, তারা নিঃস্ব হয়ে গেছিল, আর দুদিন ওরা যুদ্ধ করতে পারতো না, চালাতে পারতো না। ওরা জানে, ওরা যদি টাকা পেয়ে যাওয়ার পরেও পারতো না ওরা, তাহলে ওরা এটা চেয়েছিল। ফলে ওদের খোয়ানোর কিছু নেই। ভারত যেটা খোয়ালো, আজকে ভারত বার্তা দিল আন্তর্জাতিক মহলে যে ইয়েস, নাও ইট ইজ দ্য পিক টাইম, কাশ্মীরে তৃতীয় পক্ষ আসতে পারে। কাল চীন আসবে, পরশু রাশিয়া ঢুকতে পারে, তরশু ইসরায়েল ঢুকতে পারে। আপনি এই যে জায়গাটা তৈরি করলেন, এটা কি না হলেই হতো না? যুদ্ধবিরতি যদি হয়েই থাকে, ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার ভিত্তিতে হতো ভারতের বহুদলীয় ব্যবস্থায় বিরোধীদের সাথে কথা বলে হতো। ট্রাম্প সাহেব জানালেন, আমরা তারপরে সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে গেলাম। তারপরে এর বিপক্ষে, ট্রাম্প সাহেবের বিপক্ষে গিয়ে আমরা একটাও স্টেটমেন্ট দিলাম না, নিশ্চুপ রইলাম।
এতেই তো বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেল বলে আমার তো তাই মনে হয়। আচ্ছা দাদা, এই বিষয় নিয়ে আরেকটা শেষ প্রশ্ন করব যে অর্থনৈতিক দিক থেকে তুমি বারবার যে বললে অস্ত্র কারবার যে বা ব্যবসার কথাটা, সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে মুহূর্তে এই যুদ্ধ মানে যে সংঘর্ষ শুরু হয়েছিল পেহেলগাঁও ঘটনা থেকে কেন্দ্র করে, কোথাও সেই সময়টাও লক্ষণীয় যেখানে আমরা দেখছিলাম যে চায়না থেকে অ্যাপেল সহ বিভিন্ন যে সকল সংস্থাগুলি তাদের ব্যবসাগুলি যখন স্থানান্তরিত করে ভারতে আসবে এমন কথাবার্তা চলছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম যে এই ঘটনা ঘটেছে। বা তার পাশাপাশি ইউএস এবং চায়নার মধ্যে যে শুল্ক নিয়ে যে রেষারেষির একটা দৌড় চলছে, কোথাও যে এই ঘটনা সম্পূর্ণভাবে এই বিষয়টিকে কিন্তু পিছনে ফেলে দিল। না, এটা তো একটা মানে কি বলবো, একটা ইস্যুকে সারফেসে তোলা, আরেকটা ইস্যুকে ধামাচাপা দিতে, এটা আন্তর্জাতিক একটা পলিসি, শুধু না জাতীয় রাজনীতিতে এগুলো হয় যে আমার খুব এগেনস্টের কোনো একটা ইস্যুকে আমি সারফেস থেকে সরাতে গেলে আমি একটা নন পলিটিক্যাল ইস্যুকে তুলবো। এটা যেমন একটা দিক, আরেকটা দিক অর্থনৈতিক দিক থেকে ভারত কোথাও পিছিয়ে যাবে না? যেমন তাদের আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে সেটা থেমে গেল। হ্যাঁ, একদম, এটা একদম সঠিক মানে আপনি একদম পয়েন্ট আউট করেছেন। দেখুন, ভারত গ্রোয়িং ইকোনমির পার্ট শুধু নয়, ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্পের সেকেন্ড ইনিংসে কিন্তু ট্রাম্প যেভাবে একটার পর একটা শুল্ক যুদ্ধ করছে এবং তার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট চীন, 145% চাপিয়ে দেওয়া হয়েছে। পাল্টা চীনও দিয়েছে যদিও, কিন্তু এফেক্ট চীনের বাজারটা বেশি হচ্ছে, ভারতের উপরেও দিয়েছে। তারপরেও ভারতের যে শিল্পের উন্নতির একটা প্রক্রিয়া এবং মার্কিন দৃষ্টিকোণ, ইসরায়েলের দৃষ্টিকোণ, অ্যান্টি চীন অ্যাসপেক্ট এশিয়ার বাজারের সাপেক্ষে, সেখানে ভারতকে যারা অনুকূল দেখানো শুরু করেছিল, সেই জায়গায় হঠাৎ এই উত্তেজনা সাময়িকভাবে ভারতের বাজারের যে অস্থিরতা তৈরি করেছে, তাতে এরা পিছপা হলো, হয়তো চায়নায় থেকে যাবে বা ইউরোপের কোনো দেশে উঠে যাবে। এটা যেমন একটা দিক। দ্বিতীয় যে দিকটা, অস্ত্রের ব্যবসার দৃষ্টিকোণটা দেখুন। এই যুদ্ধে মূলত ডিটেস্টেড ওয়েপেন্স কাদের ছিল? চাইনিজ এবং আমেরিকানদের তাও কম, চাইনিজদের পুরো অস্ত্রগুলোই ডিটেস্টেড। এবং আমরা জানি চাইনিজ ওয়েপেন্স সিংহভাগটা কেনে হচ্ছে কারা? পাকিস্তান বা ছোট ছোট কিছু দরিদ্র আফ্রিকার দেশগুলো, বাংলাদেশ। এই অস্ত্রগুলো আজকে যখন টেস্টেড হলো, কার এগেনস্টে? টেস্টেড ওয়েপেন্স ইসরায়েল, টেস্টেড ওয়েপেন্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের রাশিয়ার, অ্যান্ড টেস্টেড ওয়েপেন্স বহু চর্চিত ফ্রান্সের রাফায়েল। এদের সপক্ষে যখন মুখ থুবড়ে পড়ল চীনের অস্ত্রগুলো, ইভেন F-16 মতন মানে ঘোষিত সবচাইতে পাওয়ারফুল বিমানটি, তখন কিন্তু আপনি সেন্সাসগুলো দেখবেন গ্র্যাজুয়ালি চীনের এবং আমেরিকার অস্ত্র ব্যবসায় কিন্তু সাংঘাতিক রকমে আন্তর্জাতিক মঞ্চে ভাটা তৈরি হলো। এই ভাটাটা আরও বেশি শক্তিশালী হতো, ধারালো হতো, এই আশঙ্কার থেকে কি দুটো শক্তিধর অস্ত্র ব্যবসায়ী ভারতকে বাধ্য করলো কোনোভাবে বন্ধ করতে। কারণ ভারতের আভ্যন্তরীণ পুঁজিরও দুটো মাইলস্টোন, আদানি, আম্বানি, এরাও তো নতুনভাবে অস্ত্র ব্যবসায় নেমেছে, তাদেরও তো অনেকগুলো স্বার্থ জড়িত থাকতে পারে। অর্থাৎ এটা কি শুধুমাত্র পুঁজির মারাত্মক জাতাকলে ভারতকে বাধ্য করলো ভারত সরকারকে চুপচাপ হতে, থামিয়ে দিতে, তার অনুকূলে থাকা একটা পরিস্থিতি থেকে তাকে পিছন দিকে হাঁটতে? এটা কিন্তু একটা লক্ষ টাকার প্রশ্ন। খেয়াল করুন, চীন আমেরিকার অস্ত্র ব্যবসায় কিন্তু সাংঘাতিক সূচকে ডাউন হয়েছে। কারণ আমরা জানি চীনের বহু ড্রোন ফাটেইনি, অবশ্যই। হ্যাঁ, একদম হাওয়াতে মিশে গেছে তাদের J-17 সম্ভবত যে প্লেনগুলো, একাধিক প্লেন পড়েছে ভারতে। হ্যাঁ, এই জায়গাটা, এই যে নন টেস্টেড চাইনিজ প্রোডাক্টগুলো, এইটা কিন্তু আপনার প্রোগ্রেসিভ ইসলামিক স্টেট যারা চায়নার এই প্রোডাক্টগুলোকে ম্যাক্সিমাম কেনে, ইসরায়েল থেকে তারা কিনতে পারে না, তাদের একটা অন্তত ধর্মীয় বাধ্যবাধকতা আছে। সেই জায়গায় ইসরায়েল অস্ত্র ব্যবসায় এগিয়ে গেল, ফ্রান্স এগিয়ে গেল, অ্যান্ড অনেক বেশি এগিয়ে গেল রাশিয়া। এটাই কি গাত্রদাহের কারণ হলো আমেরিকার এবং চীনের? তাই তারা যৌথভাবে IMFকে কন্ট্রোল করে যেমন ঋণটা একদিকে দিল, দ্বিতীয় তাদের এই মানে ভেতরের যে আসল রহস্যটা উন্মোচিত হয়ে যাওয়া জনসমক্ষে, তার থেকে আপাতত মুখ বাঁচানোর জন্য তড়িহড়ি এই সংঘর্ষ বৃদ্ধিটা চাপিয়ে দেওয়া হলো ভারতের উপরে। যাই হোক না কেন, এটা যে একটা বৃহত্তর অর্থনৈতিক গোপন নেক্সাসের সাথে একটা
রাজনৈতিক জিওপলিটিক্যাল নেক্সাসের যৌথ মেকানিজম এবং তাতে যে ভারতের পররাষ্ট্রনীতিটাই শাখের করাত কিংবা শিখণ্ডী হলো, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এক কথায় যদি বলা যায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।